শোনো, আমি দিন দশেকের জন্য অফিসের জরুরি কাজে বাইরে যাচ্ছি। তোমরা সাবধানে থেকো। মিলি দিদিকে বলে দিয়েছি সময় মতো রান্না বান্না করে দেবে। আর এই কয়দিন আয়া মাসি রাত্রেও থাকবে। ঘড়িটা পড়তে পড়তে অর্ণবকে কথাগুলো বলে জয়ী। অর্ণব চুপচাপ বিছানায় শুয়ে উদাস হয়ে জানালার বাইরে তাকিয়ে আছে। মেঘামা, ঠিক মতো স্কুলে যেও, পড়াশোনায় ফাঁকি দিও না, নিজে সাবধানে থাকবে আর বাপিকেও দেখে রাখবে। আমি এলাম বলে মেঘার কপালে আলতো একটা চুমু খেয়ে বেরিয়ে যায় জয়ী। মায়ের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রাগে ও ঘৃণায় মুখটা বাঁকিয়ে নেয় মেঘা। দৌড়ে বাথরুমে গিয়ে বারবার কপালটা ধুতে থাকে। মায়ের আদরের স্পর্শে তার শরীরটা ঘৃণায় রিরি করে, তবুও মুখে কিছু বলতে পারে না। যদি তার অসুস্থ বাপি সব কিছু শুনে নেয়। অর্ণবের কথা। জয়ী চলে যাওয়ার পর চোখ ফেটে জল আসে অর্ণবের। নিজেদের পুরানো দিনের কথাগুলো মনে পড়ে। কলেজে পড়তে পড়তেই জয়ীর সঙ্গে আলাপ ও প্রেম তার। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেতেই জয়ীকে বিয়ে করে নেয় সে। প্রথম প্রথম কলকাতায় তারা ভাড়া বাড়িতে থাকতো। তারপর ব্যাংক থেকে মোটা টাকার লোন নিয়ে এই ফ্ল্যাটটা কেনে। ততদিনে একমাত্র মেয়ে মেঘা হয়ে গেছে। নিজের বৃদ্ধা মা জয়ী মেঘাকে নিয়ে সুখের সংসার ছিল তার। কিছুদিন পর মা চলে গেল। মেঘা বড় হতে লাগলো। এখন অবশ্য সে একটা নামী ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। বছর চার আগে ভয়ানক একটা বাইক দুর্ঘটনার শিকার হয় অর্ণব। কলকাতার ব্যস্ত রাজপথে মৃতপ্রায় হয়ে পড়েছিল বেশ কয়েক ঘন্টা। তারপর কলকাতার একটা নামী বেসরকারি নার্সিংহোমে জীবনমৃত হয়ে পড়েছিল টানা 2 মাস। ভগবানের অসীম কৃপা ও জয়ীর অদম্য লড়াইয়ের ফলে সে প্রাণে বেঁচে ফেরে। কিন্তু কোমর থেকে পুরো দুটো পা অসাড় হয়ে যায়। পঙ্গু হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে। আজ শুধু প্রাণটুকু আছে তার। আর তাই নিজের চোখে জয়ীর এই অধপতন দেখতে হচ্ছে। কষ্ট করে মেনে নিতে হচ্ছে সব কিছু। তার অ্যাক্সিডেন্টের পর থেকেই ডাক্তার দেখানো, ওষুধপত্র, ফিজিওথেরাপি, ফ্ল্যাটের মোটা টাকার ইএমআই, মেঘার দামি স্কুলের পড়াশোনা, টিউশন, তার দিনরাতের আয়া মাসির বেতন, কাজের মেয়ের বেতন, এ যে কিভাবে আসে, জয়ী যে কিভাবে জোটায়, তা সবই অনুমান করতে পারে সে। কিন্তু জয়ীকে বলতে, তাকে প্রশ্ন করতে ভয় পায়। নিজের অপদার্থতায় চোখ ফেটে জল আসে। আজও জয়ী কোনো অফিস ট্যুরে গেল না, গেল কোনো দামি ক্লায়েন্টের মনোরঞ্জন করতে। হায় ঈশ্বর, এর থেকে মৃত্যুই শ্রেয় ছিল। আবার মাঝে মাঝে খুব ঘৃণা হয় জয়ীর প্রতি। ঘুমন্ত জয়ীকে দেখতে দেখতে মনে হয় ওকে গলা টিপে মেরে ফেলতে। মনে মনে ভাবে অর্ণব, এসব জয়ী ইচ্ছে করে করছে। স্বামী হিসেবে ওকে আমি শারীরিক সুখ দিতে পারছি না তো, তাই বাইরে নিজের চাহিদা মিটিয়ে আসছে। জয়ী কি পারতো না সোজা পথে চলে একটা ভদ্র কাজ জুটিয়ে নিতে? না হয় আমরা ভালো খেতাম না, ভালোভাবে বাঁচতাম না, তাতে তো সম্মানটা থাকতো। কে বলেছে জয়ীকে আমার চিকিৎসা করাতে, মেয়েকে দামি স্কুলে পড়াতে? সব কিছু ওর চালাকি। আমি পঙ্গু তো, তাই নিজে নষ্টামি আরম্ভ করেছে। ছি ছি ছি, ঘৃণা করি আমি জয়ীকে, যেন মরে যায় ও। ওর ওই পা মুখ আর দেখতে ইচ্ছে করে না। মেয়েটা বড় হচ্ছে, ওর ভয়ে কিছু বলতেও পারি না। যদি মেঘা ওর মায়ের ব্যাপারে সব জেনে যায়। মেঘার কথা।
মাকে আজকাল প্রচণ্ড রকম ঘৃণা করে আমার। আর বাপির জন্য দুঃখে অনুশোচনায় মনটা ভরে ওঠে। ভালো ছিলাম আমরা। বাপির অ্যাক্সিডেন্টের পর থেকে সব কিছু এলোমেলো হয়ে গেল। বাপি ভালো হলো ঠিকই, তবে শয্যাশায়ী হয়ে পড়ল। আর মাকে বাপির অফিসে কাজ নিতে হলো। আস্তে আস্তে করে মা আমাদের থেকে দূরে সরে গেল। প্রতি মাসেই 3-4টে করে অফিস ট্যুর। আমি আর বাপি খুব বন্ধু হয়ে গেলাম। স্কুল থেকে এসে বাপির সঙ্গে প্রাণ ভরে শুধু গল্প গল্প আর গল্প। তবে সেদিনের কথাটা বাপিকে বলিনি। আমার বেস্ট ফ্রেন্ড চন্দ্রানী বলল, আমার বাবা মা তোর সঙ্গে বন্ধুত্ব রাখতে মেলামেশা করতে বারণ করেছে রে। তোর মা নাকি খুব খারাপ, নষ্টা মেয়ে। আমার বাবা মা আলোচনা করছিল, আমি শুনেছি। তোর মাকে নাকি আমার বাবা অন্য লোকের সঙ্গে বাইরে বেড়াতে দেখেছে। চন্দ্রানীর সব কথাগুলো শুনে ভীষণ অবাক হয়েছিলাম আমি। খুব কেঁদেছিলাম, কিন্তু বাপিকে এসব কিছু বলতে পারিনি। বাপি শুনলে যদি মনে কষ্ট পায়, তাই বাপিকে কিছুই জানাইনি। আবার মাকেও কিছু জিজ্ঞাসা করতে পারিনি, কারণ ততদিনে চন্দ্রানী বলেছিল, তোর মা কোনো অফিসে চাকরি করে না রে, ওভাবে লোকের সঙ্গে বাইরে ঘুরে ঘুরে টাকা রোজগার করে আনে। আমি চন্দ্রানীর হাত ধরে বলেছিলাম স্কুলের কোনো বান্ধবীকে না জানাতে। চন্দ্রানী আমার কথা রেখেছে। ওকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম আমি। আচ্ছা মা, কেন তুমি এভাবে বদলে গেলে? কেন তুমি এত খারাপ হলে? তোমাকে এত টাকা রোজগার করতে কে বলেছে? আমি না হয় অত দামি স্কুলে পড়তাম না, ভালো জামা কাপড় পরতাম না, তবুও তো আমরা 3জন আগের মতন খুশি থাকতাম। চন্দ্রানীর বাবা মায়ের মতো তোমাকে কেউ খারাপ মেয়ে, নষ্টা মেয়ে বলতো না। জানো, তোমাকে কেউ খারাপ বললে আমার কত কষ্ট হয়। তবে এখন তোমাকে আমার খুব ঘৃণা হয় মা। ইচ্ছা করে চেঁচিয়ে ঝগড়া করি, সব প্রশ্নের উত্তর চাই তোমার কাছে, কিন্তু বাপির ভয়ে পারি না। কিছুতেই ওই অসহায় পঙ্গু মানুষটাকে দুঃখ দিতে পারবো না মা। তাই তোমাকে আমি শুধু সহ্য করি, ভালোবাসার অভিনয় করি। জয়ীর কথা। এখন আমি বঙ্গোপসাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছি। গন্তব্য আন্দামান। একদিন খুব স্বপ্ন ছিল ভবিষ্যতে কোনো দিন অর্ণব ও মেঘাকে নিয়ে প্লেনে চেপে পাড়ি দেব সুন্দরী দ্বীপ আন্দামানে। আজ আমার সেই স্বপ্ন পূরণ হচ্ছে। তবে ভ্রমণের সঙ্গী পাল্টে গেছে। এখন আমি চলেছি কাপুর গ্রুপের মালিক মিস্টার কাপুরের সঙ্গে আন্দামানের হোটেলে 6 দিন তার মনোরঞ্জন করতে। আসার সময় অর্ণব ও মেঘাকে মিথ্যে কথাগুলো বলতে ভীষণ কষ্ট লাগছিল, কিন্তু কি করব, আমার নিয়তি আর দুর্ভাগ্য। অসুস্থ লোকটাকে মানসিক দুঃখ দিতে মন চায় না। ওর কোম্পানির মালিক লীনা আগরওয়াল ম্যাডাম যখন বলেছিলেন, আমার কোম্পানিতে মিসেস জয়ী বোসকে একটা চাকরি দিচ্ছি অর্ণব, আশা করি তাতে তোমাদের আর আর্থিক সমস্যা থাকবে না, তখন অর্ণবের চোখে আমি অনেক আশার আলো দেখেছিলাম, যেন গভীর কালো নিরাশার মধ্যে এক বিন্দু আলোর সংকেত। তাই কোনো অবস্থাতেই আমি লীনা ম্যাডামের দেয়া এই কাজটার কথা অর্ণবকে খুলে বলতে পারিনি। তখন অর্ণবের চিকিৎসার জন্য, মেঘার জন্য, সংসারের জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল। কে দেবে সেই অর্থ? অর্ণবের অ্যাক্সিডেন্টের পর ও যখন প্রায় 2 মাস কোমায় ছিল, তখন জলের মতো সব অর্থ বেরিয়ে গেছে। গয়না, জমানো ফিক্সড ডিপোজিটের টাকা সব শেষ। কার কাছে হাত পাতব? বাবা, দাদারা, আত্মীয় স্বজন সবাই যথাসাধ্য অর্থ সাহায্য করেছে, তবুও আমার দৈনন্দিন সংসার চালানো তো তাদের পক্ষে সম্ভব নয়। তার ওপর অর্ণবের দামি দামি ওষুধপত্র, নিয়মিত ফিজিওথেরাপি, মেঘার পড়াশোনা, মাথার উপর ফ্ল্যাটের মোটা ইএমআই, সব মিলিয়ে পাগল প্রায় অবস্থা। ভদ্রস্থ চাকরির অনেক চেষ্টা করেছি,
কিন্তু সাধারণ একটা গ্র্যাজুয়েট মেয়েকে কে দেবে চাকরি? বাস্তবের রাস্তায় ঠক্কর খেয়ে খেয়ে আজ আমি এ পথে। হ্যাঁ, আমি চাকরি করি, লীনা ম্যাডামের অফিসের একজন লোক দেখানো স্টাফ। কিন্তু ভেতরে ভেতরে আমি এখন ম্যাডামের কোম্পানির ভিআইপি ক্লায়েন্টদের হ্যান্ডেল করি। অর্থ পাই প্রচুর। ফ্ল্যাটের ইএমআই দেয়া শেষ। মাথার উপর ছাদটা নিজের হয়েছে। মেয়ে ভালো স্কুলে পড়াশোনা করছে। অর্ণবের উন্নত মানের চিকিৎসা চলছে। ডাক্তারবাবু বলেছেন অর্ণবের পায়ে অল্প অল্প সার ফিরে আসছে। পায়ের আঙুলগুলোর নড়াচড়া আরম্ভ হয়েছে। হয়তো অদূর ভবিষ্যতে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে। কি চাই আর? আগামী ভবিষ্যতে মেয়েটা সুপ্রতিষ্ঠিত হয়ে গেলে আর চোখের সামনে অর্ণব সারা জীবন এইভাবে শুয়ে বসে থাকলেই আমি খুশি। ওদের দুজনকে সুখে রাখার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। নীরবে সব বিষ পান করেছি, শুধু যেন অর্ণব এসব না জানে, মেঘা এসব না জানে। অবশ্য লীনা ম্যাডাম এ ব্যাপারে খুবই সচেতন। অত্যন্ত সহানুভূতির সঙ্গে তিনি সব গোপনীয়তা বজায় রাখেন। না, এখন একটু ঘুমিয়ে নিই, নিজেকে ফ্রেশ রাখতে হবে। মিস্টার কাপুর অলরেডি 50,000 টাকা ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছেন। পরে আরও 20,000 দেবেন। জীবনে বাঁচতে গেলে টাকার ভীষণ প্রয়োজন। পরিশিষ্ট। 10 দিন পর আন্দামান থেকে ফিরেছে জয়ী। আজ কলকাতায় রেনি ডে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। রান্নার মাসি আসেনি। অনেক দিন বাদে আজ রান্নাঘরে ঢুকেছে সে। বাড়ি ফিরেই দেখছিল বাবা মেয়ে দুজনেরই মুখ গম্ভীর। সে নিজেও ভীষণ ক্লান্ত ছিল। গভীর লম্বা একটা ঘুম দিয়ে নিজের ক্লান্তি খানিকটা মিটিয়েছে। আজ রান্নাঘরে ঢুকেছে বাবা মেয়ের পছন্দের খিচুড়ি ও ইলিশ মাছ ভাজা বানাতে। ডাইনিং টেবিলের মুখোমুখি খেতে বসে তিনজনে। এক মুখ হাসি ফুটিয়ে কোমল কণ্ঠে জয়ী জিজ্ঞাসা করে, খিচুড়িটা কেমন হয়েছে অর্ণব? অনেক দিন বাদে বানালাম তো, ঝাল নুন মিষ্টি সব ঠিক আছে? কাল রাত্রে জয়ী ঘুমিয়ে পড়লে ওর ক্লান্ত মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল অর্ণব। জয়ীর চোখের নিচে কালি আর গলায় কামড়ানোর দাগটা খুব সহজেই চোখে পড়েছিল তার। ওর ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে ভীষণ কষ্টে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। তার জন্যই জয়ীর আজ এই অবস্থা। এখন জয়ীর মুখের হাসিটা কেড়ে নিতে একদমই মন চাইছে না। তাই হেসে সে বলে, তোমার হাতের খিচুড়ি কেমন হয়েছে বলতে হবে নাকি? অলওয়েজ ফাটাফাটি। কী রে মেঘা, তোর কেমন লাগছে? এই মহিলার হাসি মুখটা একদম সহ্য হয় না মেঘার, কিন্তু বাপির হাসিটা তার ভীষণ ভালো লাগে। এতদিন বাদে বাপিকে এত উচ্ছ্বসিত দেখল, তাই সেও ভীষণ হেসে বলে, তা কি আর বলতে হবে বাপি, আমার মায়ের হাতের রান্না ওয়ার্ল্ড বেস্ট। আই লাভ ইউ মাম্মি। এদের দুজনের প্রশংসায় চোখে জল চলে আসে জয়ীর। সেটা লুকোতে তাড়াতাড়ি বলে ওঠে, এমা, সঙ্গে চাটনি বানিয়েছিলাম, দেখো রান্নাঘরেই রয়ে গেছে, দিতে একদম ভুলে গেছি, এক্ষুনি আনছি। রান্নাঘরে ঢুকে নিজের চোখের জল মুছে জয়ী মনে মনে ঈশ্বরকে বলে, হে ঈশ্বর, যদি তুমি কোথায় থাকো এদের বাবা মেয়েকে চিরদিন এমনই হাসি খুশি রেখো। তোমার কাছে আমার শুধু এইটুকুই প্রার্থনা। অর্ণব, জয়ী, মেঘা তিনজনের এই সংসার নামক নাটকের নাট্যমঞ্চে প্রতিনিয়ত কান্না হাসির পালা চলতে থাকে। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লেখা মিঠু রায় চক্রবর্তী, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।